হাই স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এ রাসায়নিক বন্ধন অর্থাৎ চ্যাপ্টার 4 এইটা সম্বন্ধে পড়ব। রাসায়নিক বন্ধন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কেমিস্ট্রিতে, কারণ বন্ধন বা বন্ডিং মানে হচ্ছে দুটো পরমাণু যখন নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, সেই যুক্তটা হয় কিসের দ্বারা? তাদেরকে কি কোনো সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, বা তাদের কি কোনো আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়? না, তা হয় না। দুটো পরমাণু যখন নিজেদের মধ্যে যুক্ত হয়ে, দুই বা তার বেশি পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করে, অণু গঠন করে, সেই অণুটা যখন তৈরি হয় তাদের মধ্যে যে বলটা কাজ করে আকর্ষণ বল, এবং আকর্ষণ বলের সাহায্যেই যুক্ত হয়, এই আকর্ষণ বলটাকেই আমরা নাম দিই রাসায়নিক বন্ধন। তাদের মধ্যে কোনো সুতো দিয়ে বাঁধা থাকে না বা কোনো আঠা দিয়ে লাগানো থাকে না, এদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয়। এই আকর্ষণ বলটাকেই আমরা বলে থাকি বন্ধন, এবং যেহেতু রাসায়নিক বিক্রিয়া করে এটা তৈরি হচ্ছে তাই জন্য রাসায়নিক বন্ধন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা জানবো যে একটা পরমাণু তো এমনি ছিল, তো ছিল, তার কি অসুবিধা হচ্ছিল? কারোর সাথে সে যুক্ত হতে যাবে কেন? হঠাৎ করে আরেকটা কারোর সাথে গিয়ে যুক্ত হতে যাবে কেন? একটা বন্ধন তৈরি করবে কেন? একটা পরমাণু ছিল, ভালোই ছিল না। সবসময় যে পরমাণু থাকে, সেই পরমাণু যে সবসময় সুস্থিত হয় সেটা কিন্তু নয়। এই যে আমরা ধরো প্রত্যেকে এক একটা মানুষ, হিউম্যান বিংস, আমরা কি বাড়িতে, আমরা তো মনেই করতে পারি যে আমরা তো একাই থাকতে হবে, কিন্তু আমরা থাকতে পারি? আমরা সমাজে থাকতে হয়, এই সমাজে থাকতে গেলে কিছু কিছু জনের সাথে বিভিন্ন রকম পরিচিতি তৈরি করতে হয়। সেই পরিচিতিগুলো এক এক রকম ভাবে তৈরি হয়, এক এক রকম পরিপ্রেক্ষিতে তৈরি হয়, এবং তার জন্য এক এক রকম একটা হচ্ছে খুব ভালো পরিচিতি তৈরি হয় কারোর সাথে, তার জন্য যে আকর্ষণ বলটা তৈরি হয় কিছু ক্ষেত্রে তৈরি হয়, আবার কারোর ক্ষেত্রে কম সম্পর্ক থাকে, কম থাকে, পরিচিতি থাকে, সেই ক্ষেত্রে আকর্ষণ বল বা আমরা বলতে পারি তাদের ক্ষেত্রে সম্পর্কটা একটু দুর্বল হয়। তা এইরকম ভাবে বিভিন্ন রকম আকর্ষণ বল তৈরি হয়, মানে পরমাণুর মধ্যেও তৈরি হয়। কেউ একা থাকতে পারে না। তারা নিজেদের কে স্থায়ী করার জন্য, মানে আমরাও যে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করি আর কারোর সাথে সম্পর্ক তৈরি করি, সেটা নিজেরা স্থায়ী হওয়ার জন্য করি, যাতে ঠিক থাকতে পারি। তেমনি পরমাণুরাও নিজেরা স্থায়ী হওয়ার জন্য আর একটা কোনো পরমাণুর সাথে যুক্ত হয়, এবং সেই যুক্ত হয় যে রাসায়নিক বন্ধনের যে বলের সাহায্যে, সেই বলটাকেই আমরা বলে থাকি রাসায়নিক বন্ধন। এবারে সেই বলটা কিভাবে আসে বা কেন আসে? আমরা একটা জিনিস খেয়াল করেছি যে একটা পর্যায় সারণী যখন পড়েছি, দেখবে একদম শেষের দিকে 18 নম্বর শ্রেণীতে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই যে মৌলগুলো ছিল, এই মৌলগুলো কিন্তু সবাই দেখা যেত এগুলো কেউ কারোর সাথে বিক্রিয়া করে না, সবাই একা একাই থাকতে পছন্দ করে। এটা আমরা নেচারে দেখতে পাই। কিন্তু কেন এরা একা একা থাকে? কেন করতে গিয়ে দেখা গেল, এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, হিলিয়ামের 2 সর্ববহিস্থ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, নিয়ন 10 সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকে, আর্গন 18 এটা সর্ববহিস্থ কক্ষপথে 8টা থাকে। তা এরকম সবকটারই শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন ছিল, এক্সেপ্ট হিলিয়াম, এটা 2টো ইলেকট্রন ছিল। সর্ববহিস্থ কক্ষপথে শুধুমাত্র 2টো ইলেকট্রন ছিল, বাকিগুলোর সব 8টা ইলেকট্রন ছিল। তা আমরা কি ভাবলাম তাহলে, তার মানে যাদের সর্ববহিস্থ কক্ষপথে যদি 2টো ইলেকট্রন আছে বা 8টা ইলেকট্রন আছে, তারা সুস্থিত, তারা কারোর সাথে বিক্রিয়া করে না, তারা একা একাই থাকতে পছন্দ করে। কিন্তু যাদের তাহলে সর্ববহিস্থ কক্ষপথে 8টা বা 2টো ইলেকট্রন নেই, তাহলে তারা স্থায়ী নয়, তারা অন্য কারোর সাথে যুক্ত হবে, এবং ওই যে যুক্ত হওয়ার সময় যে আকর্ষণ বলটা তৈরি হচ্ছে, ওটাকে আমরা রাসায়নিক বন্ধন বলতে পারি। তার মানে যুক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে, প্রত্যেকটা মৌল যখন রাসায়নিক বন্ধন গঠন করছে দিয়ে অন্য কারোর সাথে যুক্ত হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে
তারা তাদের সর্ববহিস্থ কক্ষপথে 2 বা 8টা ইলেকট্রন রাখতে চায়। এটাকে আমরা ডাবলেট বলে থাকি, এটাকে আমরা অক্টেট বলে থাকি। যারা সর্ববহিস্থ কক্ষপথে 2 রেখে স্থায়ী হয় তাদেরকে ডাবলেট বলি, আর যারা সর্ববহিস্থ কক্ষপথে 8টা রেখে স্থায়ী হয় তাদেরকে অক্টেট বলি। তাহলে যারা 8টা সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখে তারা অক্টেট রুল মেনে চলে, এবং যারা সর্ববহিস্থ কক্ষপথে 2 ইলেকট্রন রাখে তারকে আমরা বলে থাকি ডাবলেট রুল মেনে চলছে। তার মানে আমাদের কাছে রাসায়নিক বন্ধন করার, পরমাণু রাসায়নিক বন্ধন করার মূল কারণটা স্পষ্ট হলো যে সর্ববহিস্থ কক্ষপথে যাদের 2 আছে তারা স্থায়ী হয়, বা 8টা থাকলে স্থায়ী হয়। যে মৌল সর্ববহিস্থ কক্ষপথে 2 বা 8 নেই তারা 2 বা 8 করার জন্য তারা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। এটাই ছিল মূল কারণ, কারণ সবাই তো চাইবে স্থায়ী হতে। তা সেই জন্য সর্ববহিস্থ কক্ষপথে সবাই মানে স্থায়ী কিভাবে হতে চাইছে, সর্ববহিস্থ কক্ষপথে 2 বা 8টা ইলেকট্রন রেখে তারা স্থায়ী হতে চাইছে, তাই তারা অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হতে চাইছে। এবার এই যে 2 বা 8টা ইলেকট্রন রাখার বিভিন্ন রকমের ধরন আছে। বিভিন্ন রকম ধরনের উপর নির্ভর করে আমরা এই আকর্ষণ বলটাকে এক একটা নাম দিয়েছি, এবং এই জন্য এক একটা আকর্ষণ বলের একটা নাম থেকে এক এক রকম যৌগকে আমরা নামকরণ করেছি। যেমন আকর্ষণ বলটা, সাপোজ আমরা আগে উদাহরণগুলো বলি তারপরে আসছি কিভাবে তৈরি হয়। তো এই ধরো NaCl, আমরা মাধ্যমিকে পড়েছি যে NaCl Na+ এবং Cl- যুক্ত হয়ে তৈরি হয়। তাহলে এইটা 2 আয়ন, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন নিজেদের মধ্যে যুক্ত হয়ে বন্ধন তৈরি করছে, যুক্ত হচ্ছে, এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে বা রাসায়নিক বন্ধনটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলে থাকি তড়িৎ আকর্ষণ বল বা আয়নীয় বন্ধন। এটাকে আমরা বলে থাকি তড়িৎ আকর্ষণ বল বা আয়নীয় বন্ধন, কারণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ 2 একে অপরের বিপরীত আধান, এরা একে অপরকে আকর্ষণ করবে, যেটাকে কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা নির্দেশ করা হয়। আমরা ফিজিক্সে কুলম্বীয় আকর্ষণ বল পড়েছি। ওই কুলম্বীয় আকর্ষণ বল 2 অপোজিট আধান নিজেদেরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়, এটাকে আমরা বলে থাকি আয়নীয় বন্ধন। কিছু ক্ষেত্রে দেখা যায়, ধরো পরমাণু, 2 পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন পুরোপুরি দেয়নি বা পুরোপুরি গ্রহণও করেনি, কিন্তু শেয়ার করেছে। যেমন ধরো 2 হাইড্রোজেন পরমাণু যখন নিজেদের মধ্যে যুক্ত হয় তখন তারা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যুক্ত হয়, কেউ কিন্তু পুরোপুরি ইলেকট্রন গ্রহণও করে না বা বর্জনও করে না। এই ক্ষেত্রে শেয়ারিং করে যখন নিজেরা নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, সেই ধরনের আকর্ষণ বলকে বা রাসায়নিক বন্ধনকে আমরা বলছি সমযোজী বন্ধন। আর কি, আর হচ্ছে এটা হচ্ছে আয়নীয় বন্ধন, আর এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে 2 রকম হলো। আর কি হতে পারে, আর হতে পারে অসমযোজী বন্ধনও হতে পারে, সেটাও অবশ্য ইলেকট্রন দান করে। এটার ক্ষেত্রে সমযোজী বন্ধন যখন আমরা পড়বো তখন ডিটেলসে পড়বো যে সমযোজী বন্ধন করার সময় প্রত্যেকটা পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করে, কিন্তু অসমযোজী বন্ধন হওয়ার সময় একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করে, ব্যবহার দুজনে করে। তাহলে সেটাকে আমরা বলতে পারি অসমযোজী বন্ধন। সেটার মাধ্যমেও কিন্তু আকর্ষণ বল তৈরি হয় এবং সেখানেও কিন্তু অণু তৈরি হয়। যেমন NH4 এটার একটা উদাহরণ, এটা হচ্ছে অসমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হচ্ছে। এগুলো পরমাণু নিজেদের মধ্যে যখন যুক্ত হয়, যুক্ত হয়ে যৌগ গঠন করে, তখন সেগুলো এইভাবে আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়, এবং তারা যুক্ত হওয়ার ধরন অনুসারে তাদেরকে এক একটা নাম দেওয়া হয়েছে। কোনোটা আয়নীয় বন্ধন, কোনোটা সমযোজী বন্ধন, কোনোটা অসমযোজী বন্ধন। এগুলোকে বলা হয় পরমাণুর মধ্যে আকর্ষণ বল বা ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স। এই ধরনের যে আকর্ষণ বলগুলো জেনারেট করছে সেটাকে আমরা বলে থাকি ইন্টার অ্যাটমিক অ্যাট্রাকশন ফোর্স, পরমাণুর মধ্যে আকর্ষণ বল। এছাড়াও আরো 2 ধরনের আকর্ষণ বল আছে যেগুলো অণুর মধ্যে হয়, সেগুলো ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক
মানে পরমাণুর মধ্যে আকর্ষণ বল। এছাড়াও আরো দু ধরনের আকর্ষণ বল আছে, যেটাকে বলা হয় ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। যেমন হাইড্রোজেন বন্ধন হতে পারে, এগুলো আমরা সব ডিটেলসে আসবো। হাইড্রোজেন বন্ধন, এটা মলিকুলের মধ্যে কাজ করে, দুটো মলিকুলের মধ্যে। আরেকটা হতে পারে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই মোট 5 রকমের আকর্ষণ বল তৈরি হয়, এবং যার মধ্যে 3টে পরমাণুর মধ্যে কাজ করে যৌগ গঠন করে, আর দুটো যৌগর মধ্যে, মানে যৌগ গঠিত হয়ে যাওয়ার পর যে অণু গঠিত হয় সেই বিভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বলগুলো কাজ করে সেগুলো হচ্ছে দু রকম। তা আমরা এবারে প্রথমে চলে আসি আয়নীয় বন্ধন। প্রথমে চলে আসি আয়নীয় বন্ধন। আয়নীয় বন্ধন একটু আগেই বলেছি, দুটো বিপরীত আধান নিজেদের মধ্যে যে তড়িৎাকর্ষণ বল দ্বারা যুক্ত হয় তাকে আয়নীয় বন্ধন বলা হয়। তাহলে এখানে একটা উদাহরণ দিয়ে করানো যাক। ধরো Na আর Cl, Na 11টা ইলেকট্রন, তার মানে 1s2 2s2, বা আমি যদি ইলেকট্রন বিন্যাসটা একটু আমাদের পুরনো পদ্ধতিতেই করি 2 8 1, আর এখানে ক্লোরিনের 17, তাহলে 2 8 7। তাহলে দেখো এখানে কারোরই কিন্তু অষ্টক পূর্ণ নেই। আমরা কি বললাম একটু আগে, কখনো যখন পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক মানে অক্টেট বা ডাবলেট পূর্ণ থাকে না, তখন সেটা অস্থায়ী, এবং সেটা স্থায়ী হওয়ার জন্য অষ্টক বা ডাবলেট পূর্ণ করতে চায়। তা সেই এখানেও দেখো সর্ববহিস্থ কক্ষপথে একটা রয়েছে, অষ্টক পূর্ণ হয়নি, তাহলে এটা অস্থায়ী। তাহলে এটা কি করবে, স্থায়ী হওয়ার জন্য সহজেই ও একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারবে। আর একটা ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন কমলো, প্রোটন বাড়লো, তার মানে একটা পজিটিভ আধান হলো। আর এটারও সর্ববহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন, তাহলে 7টা ইলেকট্রন থেকে 8টা অষ্টক পূর্ণ করতে গেলে একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসবে, যেটা ছেড়ে দিল সেই ইলেকট্রনটা এ গ্রহণ করে নেবে, তাহলে এরও হয়ে গেল 8টা, তাহলে দুজনেরই 8টা পূর্ণ, দুজনেই স্থায়ী। এখন যেই স্থায়ী হতে গেছে দেখতে পাচ্ছে যে আমি তো এর থেকে নিলাম এ মাইনাস, আমি তাহলে মাইনাস হলাম, আমি স্থায়ী হলাম, কিন্তু আমি ও দেখলাম আমি স্থায়ী হতে গেলে ইলেকট্রন ছেড়ে দিল, পজিটিভ হয়ে গেল। তাহলে এখন যেই একজন পজিটিভ একজন নেগেটিভ হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কি হবে, তাদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল তৈরি হয়ে যাবে। তাহলে এই তড়িৎ আকর্ষণ বল দ্বারাই কিন্তু NaClটা নিজেদের মধ্যে যুক্ত থাকে, দিয়ে আয়নীয় বন্ধনের মাধ্যমে NaClটা তৈরি হয়। তাহলে এইভাবে তড়িৎ আকর্ষণ বল দ্বারা আমরা আয়নীয় যৌগ গঠন করার ব্যাখ্যা করতে পারি। এবারে এই যে আকর্ষণ বল, অর্থাৎ আয়নীয় বন্ধনে যে তড়িৎ আকর্ষণ বলটা কাজ করছে, এই বলটা কোথায় বেশি কোথায় কম হবে, আকর্ষণ বল কোথায় বেশি কোথায় কম হবে সেটা কিসের উপর নির্ভর করে। দেখো আকর্ষণ বলটা অবশ্যই আমরা কুলম্বীয় আকর্ষণ বলের সাহায্যে ব্যাখ্যা করব। Q1 × Q2/r², দুটো আধান যদি Q1 আর Q2 নিজেদের থেকে r দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা আধানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আধান যত বাড়বে আকর্ষণ বল বাড়বে, দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল কমবে। এটা খুব স্পষ্ট। তাহলে আমি যদি বলি সোডিয়াম প্লাস, অবশ্যই সবার সাথে ক্লোরাইড যুক্ত হচ্ছে, সাপোজ সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস, সাপোজ এই তিনটে নাম। এবারে বলো যে কোনটায় আয়নীয় বন্ধন শক্তিশালী হবে। দেখো সবার ক্ষেত্রে সোডিয়াম যখন ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে এখানেও +1 -1, চার্জটা ইকুয়াল, এখানেও +1, এই যখন এর সাথে যুক্ত হচ্ছে +1 -1, এখানেও তাই, চার্জটা এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টরকে ডিসটেন্স। কারণ সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যত নিচের দিকে যাচ্ছি পর্যায় সারণী অনুসারে তত আকার বাড়ছে। আকার বাড়া মানে একটার আকার যদি বাড়তে থাকে, এটা সাপোজ আমি এটা মুছে দিচ্ছি, ক্যাটায়ন প্রথমে ছিল ছোট ছিল, অ্যানায়নটা তো ফিক্সড ছিল। দূরত্ব আমরা অবশ্যই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের পরিমাপ করব, তাহলে এটার দূরত্ব কম ছিল। যখনই ক্যাটায়নের দৈর্ঘ্য আকার বড় হচ্ছে তাহলে কি হচ্ছে, দূরত্ব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে যখনই
ক্যাটায়নের আকার বা অ্যানায়নের আকার যাই পারবো না কেন, তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে, সেটাই এখানে আর, এবং আর বাড়লে আকর্ষণ বল কমবে, অর্থাৎ সেটার আয়নীয় বন্ধন কম শক্তিশালী হবে। তাহলে শক্তিশালী আয়নীয় বন্ধন এখানে কোথায় হবে? NaCl, তারপরে KCl, সবথেকে কম হবে রুবিডিয়াম ক্লোরাইডে, কারণ ক্যাটায়নের আকার বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে সেটা আকর্ষণ বলটা কমে যায়। ক্লিয়ার? তাহলে এখানে কোথায় শক্তিশালী আকর্ষণ বল কোথায় তৈরি হয়, অর্থাৎ কোথায় আয়নীয় বন্ধনটা শক্তিশালী হবে বা কোথায় দুর্বল হবে, সেটার সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবারে আসি যে একটা আয়নীয় বন্ধন তো তৈরি হলো, এবার আয়নীয় বন্ধন তৈরি করতে গেলে যে আমরা Na থেকে Na+ তৈরি করলাম, খুব সহজে Na থেকে Na+ তৈরি করলাম, সর্বোচ্চ কক্ষপথে একটা ইলেকট্রন বার করে দিই। তাহলে এইখানে ইলেকট্রনটা যখন বেরিয়ে যাচ্ছে, এখানে কি শক্তি প্রয়োজন হচ্ছে? আমরা পর্যায় সারণীতে পড়েছি যে একটা পরমাণু থেকে একটা ক্যাটায়ন তৈরি করতে গেলে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করতে গেলে যে শক্তি প্রয়োজন তাকে বলা হয় আয়নীয় ভবন শক্তি। এই আয়নীয় ভবন শক্তিটা কিন্তু দিতে হবে, এটা প্লাস প্লাস, কারণ এটা আমাকে পরমাণুটার মধ্যে শক্তি দিয়ে ইলেকট্রনটাকে বার করতে হবে, তার মানে এটা প্লাস, আমি শক্তি দিচ্ছি। নেক্সট আমার কাজ কি? ক্লোরিনের সাথে একটা ইলেকট্রনকে যোগ করে Cl- তৈরি করা, আর সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রনকে যোগ করলে একটা কিছু শক্তি বেরিয়ে যাবে, কিছু পরিমাণ শক্তি বেরিয়ে যাবে, যে পরিমাণ শক্তি সর্ববহিস্থ কক্ষপথ থেকে বেরিয়ে যায় সেই শক্তিটাকে বলা হয় ইলেকট্রন গেইন এনথালপি, বা এটাকে আমরা খুব স্পষ্টভাবে বলতে পারি, সহজে বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি। শক্তিটার পরিমাণ অবশ্যই ইলেকট্রন গেইন এনথালপি, এবং যেহেতু শক্তিটা বেরিয়ে যাচ্ছে সেটা নেগেটিভ, তার মানে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি, এই ক্ষেত্রে শক্তিটা বর্জিত হচ্ছে। তা আমি এটা ইজি না লিখে এটাকে আমি ইএ দিয়েই প্রকাশ করছি শক্তিটার পরিমাণটা। তাহলে খুব ভালোভাবে দেখো, যখন সোডিয়াম তৈরি হলো আমাকে কিছুটা শক্তি দিতে হলো, যখন ক্লোরাইড তৈরি হলো কিছুটা শক্তি বেরিয়ে গেল। তাহলে আমি এখন একটা আয়নীয় যৌগ তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কোনটা সহজে তৈরি হবে, মানে কোন ক্ষেত্রে আয়নীয় যৌগ খুব সহজে তৈরি হবে, এটা যদি আমি শক্তির সাপেক্ষে ব্যাখ্যা করতে চাই তাহলে কি বলবো? আমার এখানে এই বিক্রিয়াটা করতে মোট যে শক্তি লাগছে সেটা কত? আমি সাপোজ ধরো Na থেকে Na+ তৈরি করতে আয়োনাইজেশন এনার্জি দিয়েছি, এই পরিমাণ শক্তি দিয়েছি, আর এই পরিমাণ শক্তি বেরিয়ে গেছে, তাহলে এখানে শক্তির পরিবর্তন কত হচ্ছে? আমি যদি যোগও করি এখানে শক্তির পরিবর্তন কত হচ্ছে? IE - EA, এইটা যোগ করছি শক্তি, এটা বর্জিত হচ্ছে, তাহলে শক্তির পরিমাণটা এটা দুটোর বিয়োগফল, অ্যাকচুয়ালি যোগ, অবশ্যই যোগ করতে হবে, দুটো বিক্রিয়া হয়েছে, মোট শক্তির পরিবর্তনটা আমাকে অবশ্যই যোগ করতে হবে, তার মানে অ্যাকচুয়ালি শক্তির পরিমাণটা এখানে আলটিমেটলি বিয়োগ হয়ে যাচ্ছে। এবারে যদি দেখা যায় আমি যে পরিমাণ শক্তি প্রয়োগ করছি তার থেকে যদি আমি বেশি পরিমাণ শক্তি ফেরত পাই তবেই কিন্তু বিক্রিয়াটা সহজে হবে, আদারওয়াইজ হবে না। খুব সহজে ধরে নাও, যদি আমি একটা ব্যবসা করতে যাই, আমি যদি 2 টাকা ইনভেস্ট করি, আমি চাইবো তো আমার 5 টাকা ফেরত আসুক বা 3 টাকা ফেরত আসুক, যাই হোক বেশি ফেরত আসার চেষ্টা করবো, তবেই তো আমি ব্যবসা করবো, আমার প্রফিট হবে, আদারওয়াইজ তো আমি ব্যবসাই করতে পারবো না। 2 টাকা দিয়ে আমি যদি 1 টাকা পাই তাহলে ব্যবসাই করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমি যতটা ইনভেস্ট করছি তার থেকে ফেরত আমার বেশি আসতেই হবে, তবেই আমার কিন্তু লাভ হবে, আমি কাজটা করব, আদারওয়াইজ করব না। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু আমি শক্তি যে প্রয়োগ করছি তার থেকে বেশি শক্তি যদি ফেরত আসে, অর্থাৎ নেগেটিভ শক্তিটা মানে যেটা বেরিয়ে আসছে শক্তিটা সেটা যদি প্রযুক্ত শক্তির থেকে বেশি হয় তবেই আমার বিক্রিয়াটা হবে। তার মানে এটা অবশ্যই নেগেটিভ হতে হবে, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি কম হতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হতে হবে। মানে শক্তি বর্জিত করতে গেলে, অর্থাৎ একটা যৌগকে পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে, ক্যাটায়নে পরিণত করতে গেলে
কম শক্তি প্রয়োগ করব এবং সেটা অ্যানায়নে পরিণত করতে গেলে সেটা বেশি শক্তি ফেরত দিতে হবে। যদি এই অবস্থা দাঁড়ায় বেশি শক্তি যে ছাড়ে কম শক্তি প্রয়োগ করতে হয়, এই অবস্থা দাঁড়ায় তবেই সেখানে আয়নীয় যৌগ তৈরি করা যাবে, আদারওয়াইজ যাবে না। বোঝা গেছে? যদি এখানে আয়নাইজেশন এনার্জি খুব বেশি হয়, ইলেকট্রন অ্যাফিনিটি খুব কম হয়, তাহলে কিন্তু সেখানে আয়নীয় যৌগ তৈরি করা যাবে না। তাহলে আয়নীয় যৌগ তৈরি করতে গেলে অবশ্যই আয়নাইজেশন এনার্জি বেশি হতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি কম হতে হবে। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টরও আছে। সেটা কি ফ্যাক্টর? আমরা তো এখানে আয়নটা তৈরি করার কথা বললাম, কিন্তু আয়নটা যখন দেখো এখানে সোডিয়াম গ্যাস থেকে Na+ গ্যাস তৈরি করে আর ক্লোরিন গ্যাস থেকে ক্লোরিন মাইনাস গ্যাস তৈরি করে। এই ক্ষেত্রে যে শক্তিটা ছিল সেটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে যে শক্তিটা ছিল সেটা আয়নাইজেশন এনার্জি, আয়নীয় ভবন শক্তি। এই ক্ষেত্রে যে শক্তিটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। কিন্তু এখানে তো আয়নই তৈরি হয়েছে, এখনো কি জুড়েছে? জোড়েনি। তাহলে জুড়লে কি করব? জুড়লে আলটিমেটলি এই দুটো যখন জুড়বে, জুড়ে এটা NaCl সলিড তৈরি করবে। অর্থাৎ যখন আয়নগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বলের সাহায্যে জুড়ে গিয়ে যৌগটা গঠন করছে, তখনও কিন্তু তার মধ্যে থেকে একটা শক্তি বেরিয়ে আসবে। কারণ পরমাণু যখন আয়নিত অবস্থায় থাকছে, একটা আয়ন আছে আর একটা আয়ন পাশাপাশি আছে, এটা তো একা একা আছে, এটা কি স্থায়ী? স্থায়ী না। এরা যখন নিজেদের মধ্যে কাছাকাছি এসে আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হচ্ছে, এরা তখন স্থায়ী হয়ে যাচ্ছে। এবারে কেউ যদি স্থায়ী হয়, আগেই বলা হয়েছে স্থায়িত্বর সাথে শক্তি কিন্তু ব্যস্তানুপাতিক। স্থায়িত্বর সাথে শক্তি ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন এটা যুক্ত হয়ে স্থায়ী NaCl সলিড যৌগ তৈরি করছে, এটার তখন শক্তি কমবে। এটার যা শক্তি ছিল তার থেকে এই শক্তিটা অবশ্যই কমে যাবে। তার মানে কিছুটা পরিমাণ শক্তি ছেড়ে দিচ্ছে। আর যে পরিমাণ শক্তি ছাড়ছে NaCl তৈরি করার সময়, সেই শক্তিটাকে আমরা বলে থাকি ল্যাটিস শক্তি। তাহলে এই শক্তিটা যেটা আয়নগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যৌগ গঠন করছে, করার সময় ছেড়ে দিচ্ছে যে শক্তিটা, সেটাকে আমরা ল্যাটিস শক্তি বলে থাকি। এটাকে ইউ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে ল্যাটিস শক্তিটা অবশ্যই এখানে যেহেতু ছাড়ছে, তাই আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করছি। তার মানে আলটিমেটলি দেখো, এই বিক্রিয়াটা হওয়ার সময় আমি যদি এটাকে যোগ করি, তার মানে এটা কাটছে, এটা কাটছে, তাহলে Na গ্যাস ক্লোরিন গ্যাসীয় পরমাণু থেকে যখন NaCl সলিড তৈরি হচ্ছে, তখন যে শক্তির পরিবর্তনটা সেটা আয়নাইজেশন এনার্জি মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস ইউ, অর্থাৎ টোটাল এনার্জি চেঞ্জ এইটা হবে। এবং অবশ্যই আমি যে শক্তি প্রয়োগ করব তার থেকে যদি বেশি শক্তি ফেরত পাই, অর্থাৎ এই নেগেটিভ পার্টটা, অবশ্যই ভ্যালুটা কিন্তু এর থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু বিক্রিয়াটা মানে যৌগটা তৈরি হবে। তার মানে একটা আয়নীয় যৌগ গঠন করতে গেলে তার মূল ক্রাইটেরিয়া হচ্ছে যে আয়নাইজেশন এনার্জি থেকে ইলেকট্রন অ্যাফিনিটি এবং ল্যাটিস শক্তি অবশ্যই মোট যোগফলটা বেশি হতে হবে। অর্থাৎ আমি যে মোট শক্তিটা ফেরত পাবো, ইলেকট্রনে যেটা এনার্জিটা ফেরত পাবো, সেটা যেন নেগেটিভ হয়, তবেই কিন্তু আয়নীয় যৌগটা তৈরি হবে, নচেত আয়নীয় যৌগটা তৈরি হবে না। ক্লিয়ার? এবারে তাহলে আমি যদি কয়েকটা আয়নীয় যৌগ নিই, সাপোজ ধরো লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড। তাহলে এই চারটে ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আয়নীয় যৌগটা বেশি স্থায়ী হবে? আয়নীয় যৌগটা বেশি স্থায়ী হবে কোনটার ক্ষেত্রে, সেটা ব্যাখ্যা করতে গেলে আমাকে অবশ্যই
ল্যাটিস শক্তি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই তিনটের সাহায্যে ব্যাখ্যা করতে হবে। তা তিনটের সাহায্যে ব্যাখ্যা করতে গেলে দেখো লিথিয়াম আর ফ্লোরাইড যে আয়নগুলো আছে, লিথিয়াম তো সবকটাই এখানে আছে ক্যাটায়ন, এখানে অ্যানায়ন যেগুলো আছে শুধুমাত্র অ্যানায়নের ওপরেই তাহলে নির্ভর করবে কার স্থায়িত্ব বেশি হবে কার কম হবে, আয়োনাইজেশন এনার্জি আমরা ছেড়ে দিচ্ছি কারণ সব ক্ষেত্রে এটা একই। যখন তুলনা করতে যাব তখন জাস্ট যেটা চেঞ্জ আছে সেইটার সাপেক্ষে তুলনাটা করব। তাহলে এখানে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এই চারটির মধ্যে